আমরা ক্লাস করতে চলেছি এইচএসসি ফিজিক্স পার্টের চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টি নিয়ে। আজকের ক্লাসে আমরা যা শিখতে চলেছি সেগুলো হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রের প্রমাণ, মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা নির্ণয় করা শিখব, এবং মহাকর্ষ অভিকর্ষ ত্বরণের মাত্রা ও সম্পর্ক নির্ণয় করতে শিখব। তারপর পৃথিবীর বিভিন্ন স্থানে যে ভিন্নতার যে কারণগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে পারবো, এবং ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অর্থাৎ এভারেস্টের চূড়ায় যদি উঠি এবং ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অর্থাৎ খনিতে যদি যাই, সেক্ষেত্রে জির যে বা অভিকর্ষ স্তরের যে ভিন্নতার জন্য যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসগুলো মূলত থাকবে আমাদের বেসিক ক্লাস, এবং পরবর্তী ক্লাসে আমরা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই যদি আমি নিউটনের মহাকর্ষীয় সূত্রের প্রমাণ শিখি বা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের আগে জানতে হবে যে নিউটন এই মহাকর্ষীয় সম্বন্ধে ধারণাটা আসলে কোথায় পেল। নিউটন একদিন হঠাৎ আপেলের একটি বাগানে বসেছিল এবং গভীর চিন্তা ভাবনায় মগ্ন ছিলেন। তিনি দেখলেন হঠাৎ একটি আপেল মাটিতে পড়ে গেল বা মাটিতে পড়েছে। এ থেকে তিনি ভাবলেন যে কেন আপেলটি মাটিতে পড়লো। নিশ্চয়ই নিচ থেকে কোনো বস্তু এই আপেলটিকে নিচের দিকে টানছে, অর্থাৎ পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানছে। অনেক চিন্তা ভাবনার পর তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এই আকর্ষণকে তিনি একটি নাম দেন, সেই নাম হচ্ছে মহাকর্ষ। সো আমরা যদি বিশদভাবে বা সুন্দরভাবে বলতে যাই যে পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে আমরা কি বলি? মহাকর্ষ বল বলি। উদাহরণ যদি আমরা নিতে চাই, সেটি হচ্ছে সূর্য এবং গ্রহর মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। সো এবার আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রের প্রমাণ শিখব। নিউটন মহাকর্ষীয় সূত্র কি বলছে? যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে একটা বল দ্বারা আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা একটা এক্সাম্পলের সাহায্য নিই। লিখি আগে নিউটনের মহাকর্ষীয় সূত্র। মহাকর্ষীয় সূত্র। সো নিউটন কি বলছে? যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা কি করছে? একে অপরকে একটা বল দ্বারা আকর্ষণ করছে। সো আমরা ধরে নিলাম মহাবিশ্বের একটা বস্তু হচ্ছে ক্যাপিটাল এম এবং আরেকটা বস্তু হচ্ছে স্মল এম, দুটি ভিন্ন ভরের বস্তু। তাহলে একে অপরকে কি করছে? একটা বল দ্বারা আকর্ষণ করছে। এই বলকে আমরা ধরলাম এফ। ক্যাপিটাল এম স্মল এম কে এফ দ্বারা আকর্ষণ করছে, এবং স্মল এম ক্যাপিটাল এম কে এফ দ্বারা আকর্ষণ করছে। ওকে, তাহলে নিউটন ফার্স্ট আমাদের কি বলছিল? এই আকর্ষণ বলের মান কি রকম হবে? এদের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে এম ক্যাপিটাল এম আর স্মল এম এর যদি গুণ করি, তাহলে এটা কার সমানুপাতিক হবে? বলের। এবং তারপর সে আরেকটা কথা বলছিল যে এই বল এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব যদি চিন্তা করতে চাই, ক্যাপিটাল এম এবং স্মল এম এর দূরত্ব সবসময় কেন্দ্র থেকে চিন্তা করি, তাহলে কি হবে? এফ ব্যস্তানুপাতিক যেহেতু, তার মানে কার ব্যস্তানুপাতিক? দূরত্বের। এই জন্য 1/d লিখলাম। দূরত্বের ব্যস্তানুপাতিক না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই জন্য এর উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম। সো এইটাই হচ্ছে আমাদের কি? নিউটনের মহাকর্ষীয় সূত্র। এবং তিনি আরেকটা কথা বলছিল যে এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করছে। আমরা দেখতে পাচ্ছি এদের সরলরেখা বরাবর কি করতেছে? কাজ করতেছে। এবার আমরা সমীকরণ 2 আর 1 থেকে কি পাই? তাহলে আমরা যদি চিন্তা করি 1 ও 2 হতে, সো 1 ও 2 হতে আমরা কি পাবো? এফ সমানুপাতিক আমি লিখতে পারি ক্যাপিটাল এম ইনটু স্মল এম, আবার লিখতে পারি 1/d স্কয়ার। সো আমরা এখানে কি আছে? সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমাদের একটা ধ্রুবক আনতে হয়। আমি একটা ধ্রুবক হিসেবে জি নিয়ে আসলাম। এখানে ক্যাপিটাল এম ইনটু স্মল এম ডিভাইডেড ডি স্কয়ার। এটা কি আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রের প্রমাণ, যেখানে এফ দ্বারা বলকে বোঝায়, ক্যাপিটাল এম দ্বারা মহাকর্ষীয় ধ্রুবককে বোঝায়, যেটার মান হচ্ছে আমাদের ফিক্সড মান হচ্ছে 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে প্রথম বস্তুর যেটা আছে সেটার ভর, এবং ক্যাপিটাল এম হচ্ছে যে দ্বিতীয় বস্তু আছে সেটার ভর, এবং ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। সো আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রের প্রমাণ শিখেছি। 1 নাম্বার ইকুয়েশন। সো এবার আমরা শিখব মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা কিভাবে বের করতে হয়। সো এখানে আমরা মহাকর্ষীয় ধ্রুবক কি লিখছি? জি। সো আমি সূত্রটা আবার লিখি, F = G ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m ডিভাইডেড d স্কয়ার। এখান থেকে যদি আমি G এর মান বের করতে চাই, তাহলে G = কি হবে? এটা গুণ আছে, বসে গেলে ভাগ। তার মানে ভাগ যদি হয় M ডিভাইডেড d স্কয়ার ইনটু ক্যাপিটাল M ইনটু m। এইখানে যদি আমি, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র। এখানে যদি আমি m এর মান যদি 1 একক ধরি এবং d এর মান 1 একক ধরি, তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা কি হবে? একক ভরের বস্তুদ্বয়ের মধ্যে, বা একক ভরের বস্তুদ্বয় কেন বললাম? কারণ একক ভর কয়টা আছে? দুইটা বস্তু। এইজন্য একক ভরের বস্তুদ্বয়ের একক দূরত্বে, এই যে একক দূরত্বে
যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলে? মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, জিনিসটা আমি আরেকবার বলি, একক ভরের বস্তু দ্বয় একক দূরত্বে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এবার মহাকর্ষীয় ধ্রুবকের একক যদি আমরা শিখতে চাই তাহলে আমরা একক বের করব। সো জি ইকুয়াল টু লিখলাম এফ এর একক কি আমরা জানি নিউটন, দূরত্বের একক কি মিটার, বাট উপরে স্কয়ার আছে জন্য স্কয়ার দিলাম, এম এর একক কি কেজি, আরেকটা এম এর একক কেজি। সো আমরা ফাইনালি যদি লিখতে চাই নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার হবে, তার মানে নিচ থেকে যদি উপরে উঠাইতে যাই কেজি ইনভার্স 2, এটাই কি মহাকর্ষীয় ধ্রুবকের একক। এবং আমরা যদি ফাইনালি মাত্রা বের করতে চাই তাহলে মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা ইউজ করা হয়, থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে আমরা শিখব বলের মাত্রা কি, এম এল টি ইনভার্স 2, তারপর হচ্ছে এটা কি আছে, কি ছিল আমাদের, কোথায় যেন, এই যে এখানে ওই যে এই যে দূরত্ব, হ্যাঁ দূরত্বের মাত্রা কি এল স্কয়ার, যেহেতু স্কয়ার এর জন্য দিলাম, নিচে কি ভর আছে, তার মানে একটা ভর ইনটু আরেকটা ভর, তার মানে ভর স্কয়ার। আমরা যদি আরেকটু সুন্দর মতো লিখতে চাই তাহলে এম কিউ টি ইনভার্স 2, নিচে কি হয় এম স্কয়ার। সো একটু যদি সুন্দর মতো লিখতে চাই এটা আর এটা কি কাটাকাটি যায়, তার মানে এটা কি হবে এম ইনভার্স 1 এল কিউ টি ইনভার্স 2। ঠিক আছে, এটাই কি মহাকর্ষীয় ধ্রুবকের যে মাত্রা সেটা। সো এবার আমরা শিখবো হচ্ছে মহাকর্ষ ও বিকর্ষ স্তনের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। মহাকর্ষ আমরা কি শিখছি যে পৃথিবীতে যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল একে কি বলে? মহাকর্ষ বলে। এখন আমরা শিখবো অবিকর্ষ জিনিসটা কি, আসলে কি। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল তাকে আমরা কি বলি? অবিকর্ষ বলি। যেমন হচ্ছে পৃথিবী এবং আমি ধরে নিই যে পৃথিবীতে আমার হাতে একটা মার্কার আছে, এই পৃথিবী, তাহলে এই মার্কারের মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল একে আমরা কি বলি? অবিকর্ষ বলি। নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা কি পাই? F ইকুয়াল টু g ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m ডিভাইডেড d স্কয়ার। আমি এটা একটু নিচে লিখি, এটা হচ্ছে এক নাম্বার সূত্র। এবং নিউটনের আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা থেকে আমরা কি পাই? F ইকুয়াল টু mg। সো এটা আমি দুই নাম্বার ইকুয়েশন ধরলাম। সো আমরা এক থেকে কি পাই? F ইকুয়াল টু g ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m ডিভাইডেড d স্কয়ার। এখানে আমি যদি f এর পরিবর্তে লিখতে চাই m g লিখতে পারি, এখানে কি আছে g ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m ডিভাইডেড d স্কয়ার। আমি এখানে m আর এই m যদি আমি কাটি, এখানে আমরা কি লিখতে পারি? g ইকুয়াল টু g ক্যাপিটাল M ডিভাইডেড d স্কয়ার। এটাই কি নিউটনের মহাকর্ষ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কের আরো একটি সূত্র। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। এটা হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে খুব কাজে লাগে। এরপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা কি? 4 নম্বর, পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর যে পরিবর্তন হয়, জি এর পরিবর্তনের কারণ কি? জি এর পরিবর্তন হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। আমরা এখান থেকে যদি আমি এটাকে যদি একটা ধ্রুবক ধরি তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জি ব্যস্তানুপাতিক 1 ডিভাইডেড d স্কয়ার। কখন? যখন হচ্ছে জি আর এম কি থাকবে? একটা ধ্রুবক থাকবে। ওকে, লিখলাম। এবার আমি যদি একটা পৃথিবী আর কি ধরলাম, এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, হ্যাঁ। এবার পৃথিবীর ব্যাসার্ধ এইটাও এবং এইটাও, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল আর এটা হচ্ছে মেরু অঞ্চল। ওকে, তাহলে আমরা এই সূত্র থেকে কি প্রমাণ পাই? যে পৃথিবীর তে অভিকর্ষ স্তন কার উপর ডিপেন্ড করে? জির উপরে। তার মানে বিষুবীয় অঞ্চলে জির মানটা কি বেশি। তার মানে বিষুবীয় অঞ্চলে যদি জির মানটা বেশি হয় তার মানে কি হবে? এখানে আমি আর এর মানটা বেশি পেয়েছি। সো এই সূত্রের সাহায্য যদি নেই তাহলে আমরা কি জানি? এখানে এই সূত্রতে যখন হচ্ছে ডি স্কয়ারের মান আমরা ম্যাক্সিমাম পাবো তখন হচ্ছে জির মানটা মিনিমাম পাবো, মানে কি কম পাবো, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা একটা পাইলাম। আরেকটা হচ্ছে কি পাইলাম? যদি কখনো ডি স্কয়ারের মান হচ্ছে কি মিনিমাম আসে, মানে সবচেয়ে কম আসে, তাহলে জির মানটা কি আসবে? ম্যাক্সিমাম। তাহলে এবার আমাদের দেখতে হবে বিষুবীয় অঞ্চলে আর এর মানটা কি বেশি না কম? নিশ্চয়ই বেশি। তার মানে বিষুবীয় অঞ্চলে যদি আর এর মানটা বেশি হয় তার মানে জির মানটা কি হবে? সবচেয়ে কম। তার মানে এটা কখন? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। তাহলে বিষুবীয় অঞ্চলে যেহেতু আমাদের হচ্ছে জির মানটা সবচেয়ে বেশি, এজন্য বিষুবীয় অঞ্চলে জির মানটা কি হবে? সবচেয়ে কম। তার মানে জির মানটা কত হবে? 9.79 ms ইনভার্স 2। আর যদি আমরা মেরু অঞ্চলে দেখি, মেরু অঞ্চলে আর এর মানটা কি বিষুবীয় অঞ্চলের চাইতে কম। তার মানে যেহেতু আর এর মানটা কম তার মানে জি ম্যাক্স এর মানটা কি হবে? হাইয়েস্ট। তার মানে এইটা হচ্ছে কি আমাদের মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চল যদি হয় তাহলে মেরু অঞ্চলে জির মানটা হাইয়েস্ট পাবো। হাইয়েস্ট কত? 9.81 ms ইনভার্স 2। অর্থাৎ জির মান ডিপেন্ড করে কি? পৃথিবীর ব্যাসার্ধ কিংবা দূরত্বের উপর। যেহেতু আমাদের মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, এজন্য জির মানটা হাইয়েস্ট, এবং বিষুবীয় অঞ্চলে
ব্যাসার্ধটা সবচেয়ে বেশি এবং এজন্য হচ্ছে জির মানটা সবচেয়ে কম মানে 9.79। সো এটা নিয়ে আমাদের একটু প্রবলেমের সম্মুখীন হতে হয় যে বিষুবীয় অঞ্চলে একটা মেরু অঞ্চলে একটা, আমরা কখন কোনটা ইউজ করব। আমরা জানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত 45 ডিগ্রি অক্ষাংশ সমতলে জি এর একটা মান আছে, যেমন আমাদের আদর্শ মান হিসেবে ধরা হয় এবং সেই মানটা কত, জি ইকুয়াল টু 9.8 ms/2। এটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড মান, আমরা সর্বদা জি এর স্ট্যান্ডার্ড মান এইটা ইউজ করি, ঠিক আছে। সো এবার আমরা শিখলাম যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর যে মানের ভিন্নতা আছে সেই ভিন্নতার কারণগুলো। সো এবার আমরা শিখবো যে ভূপৃষ্ঠ হতে যদি আমি এইচ উচ্চতায় যাই তাহলে জি এর মানটা কিরকম হবে এবং এইচ গভীরতায় যদি যাই তাহলে জি এর মানটা কিরকম হবে। সো এটা ভূপৃষ্ঠ হতে যদি এইচ উচ্চতায় আমরা জি এর মানের যে পরিবর্তন বা জি এর মানের জন্য যে ইকুয়েশন সেটা যদি শিখতে চাই তাহলে আমাদের আবারও একটা পৃথিবীর সাহায্য নিতে হবে। আমরা জানি আমরা কোথায় অবস্থান করি, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, আমরা হচ্ছে কোথায় থাকি, এইখানে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি চিন্তা করি, পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে জি এর মান ফিক্স, জি এম ডিভাইডেড কি আর স্কয়ার বা ডি স্কয়ার, একটু আগে আমরা শিখছি। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। সো আমরা কোথায় গেছি, এটা কি ছিল পৃথিবীর কেন্দ্র, আমি উদাহরণ প্রশ্ন করলাম আমরা পৃথিবী থেকে এইচ উচ্চতায় গেছি, এটা কি এইচ উচ্চতায়। তাহলে পৃথিবী থেকে যদি এইচ উচ্চতা হিসাব করি তাহলে এটা আমাদের কি পৃথিবীর কেন্দ্র ছিল, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব r ছিল, এজন্য যে সূত্রটি gm ডিভাইডেড r স্কয়ার। বাট আমরা যদি এই পয়েন্টে যাই তাহলে এই পয়েন্টে কি হবে, g প্রাইম gm ডিভাইডেড, এখন তার r স্কয়ার হবে না, এখন এতটুকু শুধু দূরত্ব ছিল এজন্য r স্কয়ার দিছি। এবার হচ্ছে r প্লাস h, এই যে দূরত্বটা আরো যোগ হবে, এজন্য আমরা কি করব r প্লাস h তারপর স্কয়ার দিয়ে দেব, ঠিক আছে। সো এবার আমরা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্থান এটা পেলাম, পৃথিবী থেকে h উচ্চতায় অভিকর্ষ স্থান ওইটা পেলাম। এবার যদি আমি দুইটা সূত্ররে একসাথে সমন্বিত রূপ করি তার মানে আমরা কি লিখতে পারি, ভূপৃষ্ঠে জি এর মান জি ইকুয়াল টু gm ডিভাইডেড r স্কয়ার, এক নম্বর ইকুয়েশন ধরি, এবং ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, g প্রাইম ইকুয়াল টু gm ডিভাইডেড r প্লাস h স্কয়ার। এটা কি আমাদের 2 নম্বর সমীকরণ। এবার যদি আমি 2 নম্বর সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, 2 ভাগ 1, তাহলে আমাদের কি আসবে, g প্রাইম ডিভাইডেড g ইকুয়াল টু, এখানে কি আছে gm ডিভাইডেড r প্লাস h স্কয়ার, আর এখানে কি হবে r স্কয়ার ডিভাইডেড gm যদি কাটি তার মানে আমাদের এখানে কি থাকবে, r স্কয়ার ডিভাইডেড r প্লাস h তারপর স্কয়ার। এখানে যে ভাগ আছে এবার পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে g প্রাইম ইকুয়াল টু r স্কয়ার ডিভাইডেড r প্লাস h স্কয়ার ইনটু g। এটাই কি আমাদের আরো একটা সূত্র। এই সূত্রটা আমরা কখন ইউজ করব, যখন পৃথিবী থেকে h উচ্চতায় উঠবো এবং তখন যখন হচ্ছে g এবং m এর মান দেওয়া থাকবে না, শুধুমাত্র ব্যাসার্ধ এবং উচ্চতা এবং অভিকর্ষ স্থান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ইউজ করব। সো এই সূত্রের আরো একটা রূপ আছে, রূপটা কি, আমি যদি r আর r প্লাস h একত্রে লিখে তার উপরে যদি হোল স্কয়ার দিয়ে দিতাম, দুইটার উপরে স্কয়ার আছে, তাহলে আমি আরেকটা জিনিস করতে পারি, কি করতে পারি, r প্লাস r ডিভাইডেড h, দুইটা আমি কি করতে পারি, আলাদা করতে পারি। এবার যদি আলাদা করি, এটা যদি সাহায্যে যদি এটা কাটি তাহলে 1 প্লাস r ডিভাইডেড h স্কয়ার ইনটু g। সো এটা হচ্ছে আমাদের আরো একটা সূত্র, ঠিক আছে। সো আমরা এই সূত্রের সাহায্যে পৃথিবী থেকে h উচ্চতায় আমরা হচ্ছে অভিকর্ষ স্থানের মান বের করতে পারি। এবার আমরা দেখব পৃথিবী থেকে যদি h গভীরতায় নামি, অর্থাৎ যদি কখনো আমাদের বলা হয় যে কোনো খনিতে অভিকর্ষ স্থানের মান বের করতে হবে, তাহলে আমরা কি করব, খুবই সহজ। তার মানে ভূপৃষ্ঠ হতে h গভীরতায় g প্রাইমের মান, তখন আমরা কি করব, পৃথিবী পৃষ্ঠ থেকে h গভীরতায় যদি নামি তাহলে দূরত্বটা আমাদের কি হবে, মাইনাস হবে, তার মানে 1 মাইনাস h টা উপরে উঠবে, তার মানে কি লিখব, h ডিভাইডেড r স্কয়ার ইনটু g। সো খুবই সহজ। এটা আমরা কখন ইউজ করব, যখন আমরা পৃথিবী থেকে h গভীরতায় নামবো, তখন হচ্ছে আমাদের সূত্র কোনটা, এইটা। আর যদি পৃথিবী থেকে h উচ্চতায় উঠি, এটা কি ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় আমাদের অভিকর্ষ স্থানের সূত্রটা এইটা। সো এই সবগুলো সূত্রই আমাদের কি শিখতে হবে, কারণ এই সবগুলো সূত্রের সাহায্যে আমাদের ম্যাথ করা লাগতে পারে বা ম্যাথ করা লাগে। সো আজকের ক্লাসে আমরা মূলত এই সূত্রগুলোর প্রমাণ সম্পর্কে শিখলাম এবং পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের যে যত প্রকার ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।